গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 7 মে 2024 আর এখন টাইম হচ্ছে ঠিক 10:09, সকাল 10:09। ইলেকশন শেষ, এখন আমাদের নতুন করে স্ট্র্যাটেজি আবার সেট করতে হবে। তার কারণ হচ্ছে বেশ কিছু আপ অ্যান্ড ডাউন হলো দু তিন দিন ধরে। 4 তারিখ থেকে 6 তারিখ বিশাল আপস অ্যান্ড ডাউনস দেখলাম আমরা মার্কেটে। এখন নতুন স্ট্র্যাটেজি আমাদের কি হবে, কিভাবে আমরা আমাদের পোর্টফোলিওকে আবার ডাইভার্সিফাইড করব এবং সেটাকে কিভাবে আমরা লং টার্মের জন্য সেটাকে সাজাবো এবং সেটাকে কন্টিনিউ করব, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা ছোট ভিডিও, শেষ অবধি থাকো, অনেক কিছু ইনফরমেশন পাবে তোমরা, স্কিপ করবে না, তা নাহলে অনেক ইনফরমেশন তোমাদের লস হতে পারে। চলো, লেটস স্টার্ট। প্রথমে যেটা আমরা দেখছি, একটা ডেটা চার্ট খোলা আছে মানি কন্ট্রোলে। সেটা হচ্ছে এফআইআই আর ডিআইআই দুজনের কি করেছে। লাস্ট মাসে আমরা যেটা দেখতে পাচ্ছি, এফআইআই নেট পারচেস অর সেল হচ্ছে -35,692, আর সেখানে আমাদের ডিআই এর নেট পারচেস হচ্ছে 44,186। নেট প্রায় 9,000 ক্রোর এক্সট্রা বেশি। মে 2024 ইভেন্টফুল মান্থ, এখানে এফআইআই কিন্তু কন্টিনিউ সেল করে গেছে, কিন্তু আমাদের মার্কেট কন্টিনিউ আপ ছিল। তার কারণ হচ্ছে ডিআইআই কন্টিনিউ পারচেস করেছে 55,000 ক্রোর, আর এফআইআই সেল করেছে 42,000 ক্রোর। তাহলে এখান থেকে আগে যেগুলো আমাদের ডিআইআই যখন ছিল না, তখন কিন্তু আমাদের মার্কেটটাকে পুরো কন্ট্রোল করতে এফআইআই সেল করা মানে মার্কেট ক্র্যাশ, আর এফআইআই বাই করা মানে মার্কেট কিন্তু আপ। এখন কিন্তু মিউচুয়াল ফান্ডের দৌলতে আমাদের নতুন যে ট্রেন্ড চলছে, এখানে কিন্তু মার্কেট যত এফআইআই ফেলার চেষ্টা করছে, তত কিন্তু ডিআইআই সেখান থেকে বাই করছে, অর্থাৎ মার্কেট একটা নিউট্রাল পজিশনে থাকছে এবং সেখান থেকে আস্তে আস্তে ওপর দিকেই মুভ করছে। তো এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল এবং মে কন্টিনিউ এফআইআই প্রায় 77,000 ক্রোর বাই সেল করেছে, আর সেখানে এফআইআই প্রায় 1 লাখ ক্রোর বাই করেছে। তার মানে এখান থেকে আমাদের পরিষ্কার ইন্ডিকেশন মার্কেটকে কিন্তু এখন অ্যাভারেজ বাইংই টানছে। অর্থাৎ এফআইআই যদি এখন এখান থেকে কোনোভাবে সেলে বাইতে ঢুকে যায় এবং ডিআইআই বাই করছে, তাহলে মার্কেট কিন্তু একটা ভালো রকেট হয়ে যাবে। শুধুমাত্র এফআইআই এর একটা পজিটিভ পার্টিসিপেশনটা আমাদের এখন খুব প্রয়োজন মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য। নিফটির চার্টটা একটু একবার দেখে নিই, আজকে নিফটি কী কন্ডিশনে রয়েছে, তাহলে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে নিফটি কোন দিকে যেতে পারে। নিফটি আজকে ভালোই মার্জিনে পড়ে উঠেছে, প্রায় 23,000 ছুটছে, 1%-এর কাছাকাছি পজিটিভ মুভ আছে, প্রায় 23,000-এর ওপরে যাচ্ছে, 23,000-এর কাছে যাচ্ছে। একটু এগুলোকে আপনাদের ডিলিট করি। এটা ছিল ইলেকশন রেজাল্টের দিনের ফল, ডেলি চার্ট, বিশাল ফল। তারপরে রিকভারি, নেক্সট আবার রিকভারি, নেক্সট আবার রিকভারি, অর্থাৎ পুরোপুরি রিকভার কিন্তু এখনও হয়নি। অর্থাৎ আমাদের যে রেঞ্জটা ছিল মার্কেট রেজাল্টের দিন 4 তারিখের, সেই রেঞ্জের মধ্যেই কিন্তু এখনও নিফটি রেঞ্জ থেকে এখনও বেরোয়নি, অর্থাৎ রিকভারি কিন্তু পুরোটা হয়নি, এখনও এইটুকু রিকভারি বাকি। তাহলে এই রিকভারিটা আজকে এক্সপেক্টেড যে কমপ্লিট হয়ে যেতে পারে, তাই আগামীকাল থেকে বা সোমবার থেকে মার্কেট হয়তো এই রেঞ্জের ওপরে আমরা দেখব ট্রেড করছে, অর্থাৎ মার্কেট কিন্তু বুলিশ হয়ে যেতে পারে। আবার এটাও হতে পারে এখান থেকে যদি দেখা যায় যে মার্কেট ঠিকমতো সাপোর্ট পেল না বা মার্কেট ঠিক খুশি হলো না, আমাদের মন্ত্রিসভার যে সমস্ত মিনিস্টার্সরা যে সমস্ত শপথ নেবেন, তাদের যেটা মার্কেট এক্সপেক্ট করছে সেটা যদি না হয়, এইখানে রিজেকশন হওয়ার পরে কিন্তু আবার মার্কেট নিচের দিকেও আসতে পারে। দুদিকেই পসিবিলিটিস রয়েছে, এখন আমাদের ওয়েট করতে হবে। এখন কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করার সময় নয়, এখন আমাদের ওয়েট করতে হবে। এই বিশাল একটা রেঞ্জ, প্রায় 2000 পয়েন্টের একটা রেঞ্জ, আমাদেরকে খুব তাড়াতাড়ি যে এটা ব্রেকআউট হবে এটাও এক্সপেক্টেড নয়। কারণ হচ্ছে সেলার
সেলার খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ ছিল, এতখানি ডাউন করেছে, আর সেটাকে বায়াররা একটু একটু করে রিপেয়ারিং করছে। এটা গতকালের চার্ট। আজকে গতকালের হাইটাকে ব্রেক করেছে, অর্থাৎ গতকালে যে হাই ছিল সেটাকে আজকে ব্রেক করেছে, মার্কেট এখন উপর দিকে যাচ্ছে। এই যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জটাকে যতক্ষণ না টাচ করছে ততক্ষণ কিন্তু কোনো রকম মুভমেন্ট হবে না। অর্থাৎ এটাকে যদি একটা আজকে এক্সপেক্টেড যদি একটা ভালো মুভ আসে বা গুড নিউজ আসে, কারণ বিজেপি সরকার আবার কন্টিনিউ করছে, তার মানে মার্কেট এখন স্টেবিলিটির মধ্যে রয়েছে, আনসার্টেনটি কেটে গেছে। তাই আনসার্টেনটি যখন কেটে গেছে, এখান থেকে কিন্তু আমরা একটা বড় মুভ এক্সপেক্ট করতে পারি টুয়ার্ডস 25,000, যেটা আমাদের ম্যাজিক ফিগার 25,000। এটা আমরা এক্সপেক্ট করতে পারি আগামী 6 মাসের মধ্যে, হয়তো এই জায়গাটাতে আমরা অ্যাচিভ করতে পারবো। বেশ কিছু স্টক যেগুলো অনেকটা নিচে চলে এসেছিলো, মার্কেটকে অনেকটা নিচে নিয়ে এসেছিলো, সেখান থেকে রিকভারি হয়েছে, খুব মানে দারুণ রিকভারি হয়েছে। সেখান থেকে কিন্তু মার্কেট আবার আগের জায়গায় চলে এসেছে, রেঞ্জের মধ্যে ছিল। আমরা এই রেঞ্জটা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, এই রেঞ্জটা আমরা ড্র করেছিলাম। এই যে রেঞ্জটা রয়েছে, এইখানে কিন্তু মার্কেট এই রেঞ্জের মধ্যেই বহুদিন থেকে আপ ডাউন করছে। ডেলি চার্ট এটা খোলা আছে নিফটি, এই রেঞ্জটার মধ্যে কিন্তু মার্কেট আপ ডাউন করছে, এবং এখান থেকে একটা বড় বাউন্স, বড় ব্রেকডাউন নিচের দিকে হয়েছিল, সেখান থেকে আবার রিকভারি করে আবার এই রেঞ্জের মধ্যে দিকে। যতক্ষণ এই রেঞ্জের বাইরে যাচ্ছে ততক্ষণ কিন্তু বড় মুভ আমরা এক্সপেক্ট করতে পারছি। এখন এই রেঞ্জ থেকে আবার টোকর খেয়ে নিচে চলে আসতে পারে, আবার এখানে এসে এখানে সাপোর্ট নিল, আবার কিছুদিন থাকার পর আবার যাচ্ছে, যেতে যেতে আলটিমেটলি কিন্তু এটা ওপর দিকে 25,000 মার্কের দিকে যাবে, এবং সেটার জন্য একটু সময় দিতে হবে। শপথ গ্রহণের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে হয়তো মার্কেটের মধ্যে আবার পুরনো বুলিশনেস দেখা যেতে পারে, এটা এক্সপেক্টেড। তাই এখন আমাদের কি করণীয়? আমাদের যেটা করণীয় হচ্ছে, সেখানে যে সমস্ত স্টকগুলো নিচের দিকে চলে এসেছিল এই ফলটা হওয়ার পরে, সেটা কিন্তু আবার রিকভারি করে আবার আগের জায়গায় চলে এসেছে। অর্থাৎ একটা মার্কেটের মধ্যে একটা কারেকশনের প্রয়োজন ছিল, কোনো কারণ ছিল না, একটা ইস্যু ছিল মার্কেট, কীভাবে মার্কেটকে একটু কারেক্ট করা যায়, কারণ অনেকটা হাই চলে গেছিলো, ইস্যুটা পেয়ে গেছিলো ঠিক 200 মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়ে আবার ওপর দিকে। কারণ এখানে যেটা হয়েছিল 200 মুভিং অ্যাভারেজের থেকে অনেকটা দূরে চলে গেছিলো, 200 মুভিং অ্যাভারেজ থেকে অনেকটাই দূরে চলে গেছিলো এবং আনস্টেবল কন্ডিশনে চলে গেছিলো। অর্থাৎ এই জায়গাটাতে কোনো বড় এফআইআই বা ডিআইআইরা ইনভেস্ট করতে পারছিল না। তাই ওরা একটা ইস্যু করছিল যে মার্কেটটাকে একটুখানি নিয়ে আসবে এবং সেটা 200 মুভিং অ্যাভারেজে চলে আসবে, কারণ এইখানে যখন সাপোর্ট নিয়েছিল 200 মুভিং অ্যাভারেজ, এখান থেকে অনেকটা উপরে, এবং সেখান থেকে কন্টিনিউ একটা র্যালি চলছিল, এই র্যালিটার এই রেঞ্জের মধ্যে চলছিল। এখান থেকে একটা কারেকশানের ভিউ ছিল, কারেকশানটা, এবং যেখানে তোমাদের ওই 3 তারিখ রেজাল্ট বেরোবার আগের দিনে যে অ্যানালিসিসটা বেরিয়েছিল বিজেপি 400 পার, তাতে এই হাইকে কিন্তু মার্কেট অনেকটা উপরে চলে গেছিলো, আরও আনস্টেবল হয়ে গেছিলো, আনস্টেবল কন্ডিশনে মার্কেট বেশিক্ষণ থাকতে পারে না। তো সেইটাকে কারেক্ট করার প্রয়োজন ছিল, এবং সেটা এখান থেকে এসে 200 মুভিং অ্যাভারেজ থেকে কারেক্ট হয়ে এখন আবার আস্তে আস্তে আগের জায়গায় চলে এসেছে। তো যে সমস্ত স্টকগুলো আমাদের মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে, যেরকম আমার র্যাডারে যেগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করে নিই। ন্যাশনাল অ্যালুমিনিয়াম অনেক দিন থেকে খুব ভালো পারফরমেন্স করছে এবং ভালো স্টক, এটা ভালো রিটার্ন দিচ্ছে। ন্যাশনাল অ্যালুমিনিয়াম, যেটা যদি আমরা একটু ডেলি চার্টে অ্যানালিসিস করি, তাহলে এখানে দেখা যাচ্ছে এই জায়গাটাতে মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড ছিল বেশ কিছুদিন, এবং সেটা 200 মুভিং অ্যাভারেজের উপরে। এই রেঞ্জের উপরে যখনই চলে গেছে, হায়ার হাই ফর্ম করতে করতে কিন্তু উপরে চলে গেছে, এবং এই জায়গাটাতে এসে একটা লো হয়েছে, ভালো লো হয়েছে। এখানে আবার একটা এইরকম সিচুয়েশান তৈরি হয়েছিল, কিন্তু সেটাও 200 মুভিং অ্যাভারেজ থেকে একটু উঁচুতে। তাও এখান থেকেও একটা ভালো র্যালি দিয়েছে, র্যালি দেওয়ার পরে সেটা পড়লো, পড়ার পরে আবার উঠেছে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে 190 রেজিস্ট্যান্সটা কিছুতেই কাটাতে পারছেন, 190 থেকে 200। এই 200 অনেকবারই ব্রেক করার চেষ্টা করছে, করার পরে আবার নিচে চলে আসছে। এই জায়গায় একটা সাপোর্ট ছিল, সাপোর্টটা ব্রেক করেছে 4 তারিখে, একটা বড় সড়ো ফল। এই জায়গাটাতে বায়াররা ওয়েট করছিল কখন এই জায়গাটাতে আসবে, বায়াররা পেয়ে গেছে, আবার এখান থেকে বাই করে নিয়েছে, এবং আবার সেটা আস্তে আস্তে এই রেঞ্জে আসছে।
এখন কথা হচ্ছে যে আমরা যখন দেখি কোনো একটা স্টকে ব্রেকআউট হচ্ছে, ব্রেকআউট হওয়ার পরে সেটা কেন আবার তলায় চলে আসে, এটা একটা থিওরি। এই থিওরিটার উপরে একটুখানি তোমাদের কনসেন্ট্রেট করা উচিত, যেটা হচ্ছে যদি কোনো মার্কেট দেখা যায় যে একটা নিচে থেকে একটা বড় র্যালি দিয়ে ব্রেকআউট করেছে, অর্থাৎ নিচে থেকে যখন একটা বড় র্যালি দিয়ে ব্রেকআউটটা হয় তখন কিন্তু এর স্ট্রেংথ এখানে অনেকটাই কমে যায়। স্ট্রেংথটা কমে যায় কারণ এখান থেকে বাইং হতে 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 এখানে গেছে, এবং যারা এইসব জায়গাতে বাইং করে তারা এখানে গিয়ে প্রফিট বুক করে শর্ট টাইমে। শর্ট টার্মে প্রফিট বুক করার পরে কিন্তু মার্কেটের মধ্যে যখন এখানে সব এসএল লাগানো থাকে, এবার এই এসএলগুলো যখন কাটা হয়, শর্ট কভারিং হয়ে যায়, তখন সেগুলো মানে বাই করার পরে যে এসএলগুলো কভার হতে থাকে এবং ডবল সেলিং হতে থাকে, অর্থাৎ এই জায়গাটাতে এসে ফ্রেশ সেলিং হয় এবং এখানে যাদের এসএল ছিল সেগুলো কেটে যায় এবং কাটার পর দেখা যায় যে বড় ফল হচ্ছে। তাহলে ব্রেকআউটের পরে বাইটা কখন করবে? ব্রেকআউটের পরে বাই হচ্ছে যখন মার্কেট দেখা যায় যে এখান থেকে একটা র্যালি দিতে দিতে আস্তে আস্তে ওপর দিকে গেল, গিয়ে একটা ব্রেকআউট হলো। এই ব্রেকআউটটাতে কিন্তু কখনোই ট্রেড নেওয়া উচিত না, কারণ এই ব্রেকআউটটা ফেড ব্রেকআউট হতে পারে। যদি দেখা যায় যে এই ব্রেকআউটটা একদম সোজা উপর দিকে চলে গেল, তার মানে আমাদের এটা মিস হলো, এটাকে মিস হয়েছে, এটা আমাদের ধরার দরকার নেই। কিন্তু যদি দেখা যায় যে এইখানে একটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটটা হওয়ার পরে মার্কেট আবার কিন্তু এই রেঞ্জের মধ্যে ঢুকে গেছে, তাহলে আমাদের এখানে মিস হওয়ার চান্স বেশি, লস হওয়ার চান্স বেশি। তাহলে কখন তখন আমরা বলবো যে শেয়ার মার্কেটে লস হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা হচ্ছে না। একটুখানি টেকনিক্যালি জিনিসটা দেখতে হবে। যদি দেখা যায় যে এখানে আসার পরে মার্কেট বেশ কিছুক্ষণ কনসলিডেট করছে, অর্থাৎ তার শক্তিটা কিন্তু এখানটাতে অ্যাকুমুলেটেড হচ্ছে, এইখানে অ্যাকুমুলেশন হওয়ার পরে যখন ব্রেকআউটটা হচ্ছে তখন কিন্তু সেই ব্রেকআউটটা কিন্তু সাস্টেনেবল হয়, অর্থাৎ এখান থেকে কিন্তু ব্রেকআউটটা বেশ ভালো লম্বা ব্রেকআউট হয়। আমাদের এই জিনিসটাই কিন্তু ন্যালকোর সাথে হয়েছে এবং ন্যালকো একটা ভালো রিটার্ন দিয়েছে। আগামী দিনেও এটা প্রায় 400 লেভেলে চলে যাওয়ার মতো পোটেনশিয়াল আছে, অর্থাৎ এখান থেকে প্রায় দুগুণ হওয়ার চান্স আছে, প্রায় দুগুণ। একটু টাইম দিতে হবে, এর মধ্যে কিন্তু টোটালি আপ ট্রেন্ড চলছে এবং এখান থেকে কিন্তু আস্তে 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 ওটা 400 দিকে যেতে পারে। নেক্সট আর একটা স্টক হচ্ছে যেমন রেলের স্টকগুলো, আইআরএফসি দেখতে পারো। আইআরএফসি কিন্তু খুব ভালো রিটার্ন, মাল্টিপ্যাগার অলরেডি হয়ে গেছে, মাল্টিপ্যাগার হয়ে যাওয়ার পরেও এখনও রিটার্ন দিচ্ছে এবং আগামী দিনেও এটা রিটার্ন দেবে। প্রায় আমার টার্গেট শর্ট টার্মে 300 থেকে 330, 300 থেকে 330 মোটামুটি যেতে পারে। এখান থেকে একটা ফ্ল্যাগ প্যাটার্ন ফর্ম করেছিল, ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট হয়েছে, দেখতে পাচ্ছ এখান থেকে একটা ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছিল, ফ্ল্যাগ প্যাটার্নটা ব্রেকআউট হওয়ার পরে এখন কনসলিডেট করতে করতে এখানে 4 তারিখে ফল হয়েছিল, 4 তারিখে ফলটা কনসলিডেট করে যখন এটা ব্রেকআউট দেবে এটা ধীরে ধীরে ওপর দিকে চলে যেতে পারে। নেক্সট স্টক একটু ওয়াচ করি আলট্রন, এটাও একটা রেলের স্টক। এই স্টকটার উপরেও আমাদের ফোকাস রাখতে হবে, এই স্টকটা কিন্তু খুব ভালো একটা পোটেনশিয়াল এবং ভালো স্টক। রেলের স্টকের উপরে আমাদের নজর অবশ্যই রাখতে হবে, তার কারণ হচ্ছে সরকার তৈরি হওয়ার পরেই বাজেট, আর বাজেটে রেলের উপরে বড় বড় প্রজেক্ট আসছে, যে এখান থেকে কিন্তু একটা বড় এক্সপেকটেশন আমরা করতে পারি, প্রায় অন্তত 30 থেকে 40% এখান থেকে মুভ করবে। এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, এই রেঞ্জের মধ্যে কিন্তু আপ ডাউন করেছে, এখানে একটা বড় ফল, এখান থেকে আবার রিকভারি, এখান থেকে একটা বড় ফল, আবার রিকভারি, এখান থেকে একটা বড় ফল, নেক্সট রিকভারিটা এখন বাকি আছে। অর্থাৎ এই যে রেঞ্জটা যখনই ব্রেকআউট হবে তখন কিন্তু এটা প্রায় 500 আমরা টার্গেট নিতে পারি, 500-এর দিকে চলে যাবে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে, 1 to 2 ইয়ার্স। রাতারাতি হবে না কোনো কিছু, আমাদেরকে ওয়েট করতে হবে এবং সময় দিতে হবে। মার্কেটে আমরা যত টাইম দেবো তত কিন্তু মার্কেট আমাদেরকে মুনাফা দেবে। মার্কেটকে যদি আমরা রেসপেক্ট করি এবং শর্ট টার্ম আপ ডাউনগুলোকে আমরা ক্যাপিটালাইজ করতে পারি, আর ক্যাপিটালাইজ করা মানে হচ্ছে আমার এখানে বাই করা আছে, মার্কেট এখানে চলে গেছে, হওয়ার পরে হঠাৎ ফল হওয়ার পরে আমি এখানে আরেকবার বাই করবো, এখানে একবার করেছিলাম, এখানে একটা বাই করবো, আমার অ্যাভারেজ হয়ে গেল, এখান থেকে যে আমার প্রফিটটা লস হয়ে গেল এইটা ক্যালকুলেট করলে কিন্তু মার্কেটে আমরা কোনোদিন সাস্টেন করতে পারবো না। আমাদেরকে সবসময় ওয়েট করতে হবে ফলের জন্য, অর্থাৎ বাইং অপরচুনিটি খুঁজতে হবে, সেলিং নয়। আমাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট 100%, অর্থাৎ টাকা আমার কখন ডবল হচ্ছে, টাকা ডবল করা হচ্ছে আমার টার্গেট।
এবং টাকা ডবল হয়ে যাওয়ার পরে এখানে আমার স্টপ লস দিয়ে আমাকে ওয়েট করতে হবে। তাহলে এখান থেকে যখন মার্কেট আবার একটা বড় র্যালি দিচ্ছে, তাহলে এখান থেকে আমার বাইং ছিল এটা, এখান থেকে এটা বাইং হলো, অ্যাভারেজ হয়ে গেল, এখানে গিয়ে আমার ডবল প্রফিট হয়ে গেল। এই প্রফিটটা যখন এলো তখন আমি বুক করার কথা চিন্তা করি, এবং বুক করলাম না, আমি এখানে একটা স্টপ লস দিয়ে দিলাম। এখান থেকে যদি মার্কেট আরও র্যালি করে ওপর দিকে যায় তাহলে আমি স্টপ লস ট্রেল করতে করতে উপরে যাবো। যেদিন কারেকশন হবে, অর্থাৎ আমার টার্গেট এখানে 100% কমপ্লিট হয়ে গেছে, যেদিন কারেকশন হবে আমার স্টপ লস হিট হবে, আমার সেল আউট হবে। তাহলে এই হচ্ছে আমার টেকনোলজি বা টেকনিক যাই বলো। মার্কেটে কিন্তু কোনো রকেট সায়েন্স নেই যে আমাকে শিখিয়ে দিলাম আমার এটা হয়ে গেল। মার্কেটকে সবসময় প্যাশনের সাথে ওয়েট করতে হবে, পেশেন্সটাই হচ্ছে মেন। পেশেন্স যদি না রাখতে পারো তাহলে কিন্তু মার্কেট থেকে পয়সা তুলতে পারবে না, উল্টে লস হয়ে যাবে। আর খুব চেষ্টা করতে হবে যে আমাদের যেন ইন্ট্রাডে ট্রেডিংয়ের উপরে আমাদের কন্ট্রোল থাকে। ইন্ট্রাডে ট্রেডিং করাটা খারাপ নয়, কিন্তু তার মধ্যে যদি কন্ট্রোল না থাকে, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট যদি আমরা প্রপারলি এক্সিকিউট করতে না পারি, তাহলে কিন্তু এখান থেকে কোনো টাকা আমরা এক্সপেক্ট করতেই পারবো না। এবং যেটুকু টাকা আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে আসছে সেই টাকাটাও কিন্তু আমরা লস করে ফেলি। তাই আজকে 3টে স্টক নিয়ে আলোচনা করলাম, এগুলো তোমাদের র্যাডারে রাখো। আগামী দিনে আরও কিছু স্টক নিয়ে আলোচনা করব। ওকে।